রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি বোধহয় বাংলাদেশের জামায়াতে ইসলামীর চেয়ে আর কেউ ভালো প্রমাণ করতে পারেনি। যে দলটিকে গত ১.৫ দশক ধরে প্রায় মৃত ঘোষণা দেওয়া হয়েছিল, যারা খাদের কিনারে দাঁড়িয়ে টিকে থাকার লড়াই করছিল, তারা আজ দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। জাতীয় সংসদে ৬৮টি আসন নিয়ে সগর্বে প্রধান বিরোধী দলের আসনে বসে সবাইকে চমকে দিয়েছে জামায়াত। কিন্তু আসল চমক কেবল এই ৬৮টি আসনে নয়, পর্দার আড়ালে তৈরি হয়ে গেছে আগামী ৫ বছরের এক ভয়ঙ্কর সুন্দর মাস্টার প্ল্যান। লক্ষ্য ২০৩১ সালের মধ্যে রাষ্ট্র ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ। আর এই মেগা প্ল্যানের নেপথ্যের কারিগর হিসেবে কাজ করছেন ৫ জন ক্ষুরোধার, বুদ্ধিসম্পন্ন ও তুখোড় ব্যারিস্টার। আবেগ আর স্লোগানের রাজনীতি ছেড়ে জামায়াত এখন হাঁটছে প্রজ্ঞা, আইন, কূটনীতি আর অর্থনীতির পথে। কিভাবে এই ৫ জন ব্যারিস্টার বাংলাদেশের রাজনীতির পুরো হিসাব নিকাশ ওলটপালট করে দিচ্ছেন? কি সেই গোপন ছক যা শুনলে রাজনৈতিক বিশ্লেষকদেরও ঘুম হারাম হয়ে যাবে? আজ আমরা সেই ৫ কাণ্ডারির পরিচয় এবং জামায়াতের সেই ডিজিটাল রাষ্ট্র পরিচালনার ব্লু প্রিন্ট ফাঁস করব। আপনি কি প্রস্তুত আগামীর বাংলাদেশ সম্পর্কে জানতে? তবে ভিডিওটি ১ সেকেন্ডের জন্য মিস করবেন না। ২০২৪ সালের জুলাই বিপ্লবের কথা আমাদের সবার মনে আছে। ছাত্র জনতার রক্তস্নাত সেই অভ্যুত্থান একটি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ছাই ভস্ম থেকে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং পরবর্তীতে যখন নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়, তখন সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে জামায়াতে ইসলামী। মাত্র ২টি আসন থেকে ৬৮টি আসনে উন্নীত হওয়া কোনো মিরাকল নয়, বরং এটি ছিল এক সুনিপুণ পরিকল্পনার ফসল। জামায়াত হাই কমান্ড খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আগামী দিনে ক্ষমতায় যেতে হলে কেবল রাজপথ কাঁপানো স্লোগান দিলে চলবে না। রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং বা কোনো ষড়যন্ত্রের শিকার যেন আর না হতে হয়, সেজন্য দলকে পুরোপুরি কর্পোরেট এবং স্মার্ট মডেলে ঢেলে সাজানো হচ্ছে। আর এই প্রক্রিয়ার মাস্টার মাইন্ড হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৫ জন ব্যারিস্টারকে। চলুন একে একে চিনে নেওয়া যাক এই ৫ জন সেনাপতিকে। প্রথমে আসা যাক ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথায়। এতদিন যাকে আপনারা রাজপথ কাঁপানো তুখোড় বক্তা হিসেবে চিনতেন, তার আইনি যুক্তি আর বাক্যবাণে প্রতিপক্ষ এখন কুপকাত। জামায়াত তাকে নিয়োগ দিয়েছে আইনি লড়াইয়ের প্রধান সেনাপতি হিসেবে। নির্বাচনের পর যে আসনগুলোতে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে জামায়াত দাবি করেছে, সেগুলো আইনি প্রক্রিয়ায় উদ্ধার করার গুরুদায়িত্ব তার কাঁধে। ইতিমধ্যেই তিনি চমক দেখাতে শুরু করেছেন। ৩২টি বিতর্কিত আসনের ফলাফল নিয়ে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন তিনি। ঢাকা ৬, ঢাকা ৭ এবং গাইবান্ধার মতো গুরুত্বপূর্ণ আসনগুলোতে তার করা রিটের কারণে আদালত ব্যালট পেপার সংরক্ষণের কঠোর নির্দেশ দিয়েছেন। সোজা কথায় রাজপথের লড়াইকে তিনি এজলাসে নিয়ে গেছেন এবং আইনি কাঠামোর ভেতর দিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করছেন। দ্বিতীয়জন হলেন ব্যারিস্টার শিশির মনির। তাকে দেওয়া হয়েছে জামায়াতের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর ও বুদ্ধিভিত্তিক দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় নিয়ে যে রাজনৈতিক জটিলতা চলছে, তার আইনি সমাধান দেওয়ার দায়িত্ব তার। তবে সবচেয়ে বড় খবর হলো ব্যারিস্টার শিশির মনিরের নেতৃত্বে জামায়াত গঠন করতে যাচ্ছে একটি শ্যাডো পার্লামেন্ট বা ছায়া সংসদ। একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রবিরোধী দল কেবল সমালোচনা করে না, বরং সরকারের প্রতিটি ভুল পলিসির বিপরীতে একটি উন্নত বিকল্প নীতি বা কাউন্টার পলিসি জাতির সামনে উপস্থাপন করে। শিশির মনির এই ছায়া সংসদের নেতৃত্ব দেবেন, যা আগামী নির্বাচনে জামায়াতের নির্বাচনী ইশতেহার হিসেবে কাজ করবে। এটি প্রমাণ করবে যে জামায়াত কেবল আন্দোলনের দল নয়, রাষ্ট্র পরিচালনার বিকল্প রূপরেখাও তাদের কাছে প্রস্তুত। তালিকায় তৃতীয় স্থানে আছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। তাকে মনে করা হচ্ছে জামায়াতের অঘোষিত পররাষ্ট্র ও অর্থনীতি উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জামায়াতের কূটনৈতিক সম্পর্ক মজবুত করার মিশন তার। তার পারিবারিক ঐতিহ্যও এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। তার বাবা শহীদ মীর কাশেম আলী ছিলেন এদেশের অন্যতম শীর্ষ উদ্যোক্তা, যার হাত ধরে গড়ে উঠেছিল ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংকের মতো বিশাল প্রতিষ্ঠান। ব্যারিস্টার আরমান বাবার সেই অর্থনৈতিক দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ এফডিআই আনার কাজ শুরু করেছেন। এমনকি দেশের একটি বড় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে বিশাল বিনিয়োগ আনার পেছনেও তার আইনি ও অর্থনৈতিক প্রজ্ঞার ছোঁয়া রয়েছে বলে গুঞ্জন আছে। তিনি জামায়াতকে একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন। চতুর্থ ব্যারিস্টার হলেন নাজিবুর রহমান মোমেন। তাকে দেওয়া হয়েছে জাতীয় সংসদের ভেতরের জামায়াতের রাজনীতির কন্ট্রোল প্যানেলের দায়িত্ব। তবে চমকপ্রদ খবর হলো জামায়াতে ইসলামী তাকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে বসানোর পরিকল্পনা করছে। যদি একজন তরুণ উচ্চশিক্ষিত ব্যারিস্টার ডেপুটি স্পিকারের চেয়ারে বসে সংসদ পরিচালনা করেন, তবে বিশ্ববাসী জামায়াতের একটি সম্পূর্ণ নতুন, আধুনিক এবং স্মার্ট চেহারা দেখতে পাবে।
এছাড়া স্থানীয় সরকার বা লোকাল গভর্নেন্স নিয়ে কাজ করা এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের সাথে কেন্দ্রের সমন্বয় করার দায়িত্ব তার। জামায়াতকে একটি স্মার্ট পলিটিক্যাল পার্টি হিসেবে ব্র্যান্ডিং করার নেপথ্যে তিনি কাজ করছেন। সবশেষ এবং পঞ্চম জন হলেন সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। রাজপথের এই লড়াকু নেতাকে দেওয়া হয়েছে অত্যন্ত টেকনিক্যাল এবং মেন্টরিং দায়িত্ব। জামায়াতের যে ৬৮ জন এমপি সংসদে গিয়েছেন তাদের অনেকেই নতুন। আইন প্রণয়ন, বিল পাশের প্রক্রিয়া এবং সংসদীয় স্থায়ী কমিটির কাজ শেখানোর দায়িত্ব ব্যারিস্টার সালেহের। তিনি মূলত জামায়াতের এমপিদের জন্য একজন পার্লামেন্টারি মেন্টর। তিনি নিশ্চিত করেছেন যেন সংসদে দাঁড়িয়ে জামায়াতের কোনো এমপি তর্কে বা যুক্তিতে কারো চেয়ে পিছিয়ে না পড়েন। তার তত্ত্বাবধানে জামায়াতের এমপিরা অত্যন্ত যুক্তি নির্ভর এবং স্মার্টলি কথা বলার শিল্প রপ্ত করছেন। এই ৫ জন ব্যারিস্টারকে দিয়ে জামায়াতে ইসলামী যে রাজনৈতিক ছক কষেছে তা থেকে একটি বিষয় পরিষ্কার: জামায়াত এখন আর শুধু আবেগ আর রাজপথের স্লোগানে বিশ্বাস করে না। তারা বুঝে গেছে একটি আধুনিক রাষ্ট্র চালাতে হলে আইন, কূটনীতি আর অর্থনীতির ভাষা বুঝতে হবে। গত ১.৫ দশকের নিগ্রহ আর অপবাদ কাটিয়ে জামায়াত যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই অভাবনীয়। তাদের এই মেগা মাস্টার প্ল্যান যদি সফল হয় তবে আগামী ৫ বছর পর বাংলাদেশের রাজনীতির মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি শিরা উপশিরা আজ এই ৫ জন তুখোর আইনজীবীর নখদর্পণে। প্রিয় দর্শক, জামায়াতের এই নতুন ব্যারিস্টার নির্ভর কাঠামো কি আগামী নির্বাচনে তাদের ক্ষমতার চূড়ায় নিয়ে যেতে পারবে? আপনারা কি মনে করেন এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাজনীতির এমন সব গভীর এবং অজানা খবর সবার আগে নির্ভুলভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।